হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শামসুল একাডেমি অফিসিয়াল। কবিতাটি পড়তে বসার সময় অবশ্যই বইটি হাতে নিয়ে বসবে। পাগলি তোর সঙ্গে বাসিব, এগুলো হচ্ছে জয় গোস্বামীর লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ। জয় গোস্বামীর জন্ম 1954 খ্রিস্টাব্দের 10 নভেম্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। জয় গোস্বামীর তার মাত্র 5 বছর বয়সে পিতাকে হারিয়েছিলেন, মানে পিতা মারা গেছিল। মাত্র 13 বছর বয়সে বাড়ির যে সিলিং ফ্যান আছে, পুরোনো ঘরের পুরোনো সিলিং ফ্যান, প্রথম করে দেখেন সিলিং ফ্যান 13 বছর বয়সে। জয় গোস্বামী 1954 সালে জন্মগ্রহণ করেছেন, আজও বেঁচে আছেন। এই 23 সালেও একটা কাব্যগ্রন্থ তার বেরিয়েছে। 20, 22, 21 প্রতি বছর বেরোচ্ছে কাব্যগ্রন্থ। তিনি নিজে বলেছেন যে আমি যখন যা দেখি তখন তার সম্পর্কে লিখি। তিনি বলেছেন যে কবিদের প্রচুর দায়িত্ব, কবিরা শিল্পী, তারা প্রতিবাদী হয়, ইনিও প্রতিবাদী। আর আমরা জানলাম যে তার বাবা ছোট থেকে মারা গেছেন, তিনি তার মার কাছে বড় হয়েছেন। অবশ্য 84 খ্রিস্টাব্দে তার মাও মারা গেছে। বাবা মা হারা সেই ছেলেটি 11 ক্লাসে পড়ে তার পড়াশোনা, ডিগ্রি, 11 ক্লাস। বিখ্যাত সাহিত্যিক। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে সাহিত্য থেকে পুরস্কার পেয়েছে। অনেক পুরস্কার পেয়েছেন তিনি। তার বায়োগ্রাফি সম্পর্কে বলতে গেলে অনেক টাইম লাগবে, আমরা আইডিয়া নিচ্ছি। তার মানসিকতা, তিনি অনেক কষ্টে বড় হয়েছে, বিভিন্ন প্রান্তের মানুষ না খেয়ে অনাহারে অর্ধাহারে থাকে, দিন কাটে। এরকম বাস্তব পরিস্থিতি দেখেই তার কবিতা, তার লেখালেখি। তিনি দেশপ্রেমিক। তিনি বলেন, আমি কোন নাম খ্যাতি যশ, আমি কোনো শুভেচ্ছা চাই না, আমি চাই দেশের মঙ্গল। আমি শুধু মা তোমাকে ভালোবাসি, এই মা হচ্ছে দেশ মা, দেশ মাতৃকা, দেশকে ভালোবাসি। তিনি বলেছেন আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি মানে কবি নিজেই স্বয়ং, এবং তোমাকে মনে হচ্ছে দেশ মাকে তিনি ভালোবাসেন। আর দেশ মাকে ভালোবাসেন মানে দেশের মানুষকে ভালোবাসেন। দেশের মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যাবে না। এইভাবে তার মনের মধ্যে একটা দেশাত্মবোধ জেগেছিল ছোট থেকেই। তিনি অন্য কবিদের লেখা কবিতা আবৃত্তি শুনে, কবিতা পড়ে অনুপ্রাণিত হয়েছেন কবিতা লেখায়। তার কিছু কিছু কবিতা গীত গানে রূপান্তরিত হয়েছে। গীত মানেই সঙ্গীত, গীত মানেই সঙ্গীত। বাউল গীতি আজকে বাউল গান হয়ে বেড়াচ্ছে, বাউল গান শুনছি আমরা। গীতি, উনি তো গানই করতেন। তো যেগুলো গীতি কবিতা সেগুলো গানে রূপান্তরিত হয়, আর সেখানে অনেক লিরিক আর ছন্দ থাকে। তার কবিতা ধরা পড়েছে সমাজের খেটে খাওয়া মানুষের যে আসল চিত্র, সেগুলো ধরা পড়েছে তার কবিতায়। অনেক মানুষ আছে যারা অনাহারে অর্ধাহারে বাস করে, কিন্তু তাদের হেল্প করা, সাহায্য করার মতন পাশে কেউ থাকে না। অনেক সময় থাকলেও দু একজন থাকে, কিন্তু বেশিরভাগ লোক না খেয়ে অনাহারে অসুখ বিসুখে ভোগে। মানুষের যে মিনিমাম চাহিদাটুকু, মৌলিক চাহিদা, একটা মানুষ জন্ম নিলেই তার মিনিমাম 5টা মৌলিক চাহিদা আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টা মেন। তার সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য, মোট 5টা। একটা শিশু জন্ম নিলেই 4-5টা অধিকার সে পাবে, এটা ওর জন্মগত অধিকার। খাদ্য, বাসস্থান আর বস্ত্র, কাপড়, তার সঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষা, এই 5টা হচ্ছে মৌলিক অধিকার। কিন্তু অনেক মানুষ আছে যারা এই 5টা অধিকার পায় না। কবিতা দেখে, অনুভব করে, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানান সমাজে যারা ধনী ব্যক্তি, তাদের বিরুদ্ধে তার প্রতিবাদ, তার আবেদন, সমাজের গরিব মানুষের হয়ে তার আবেদন সরকারের কাছে বলি, বা যারা সমাজের সচ্ছল ব্যক্তি, অর্থনৈতিকভাবে সচ্ছল, অনেক ধন সম্পত্তি আছে, তাদের কাছে আবেদন, সমাজের মানুষের হয়ে তার আবেদন, যে আমরা বেশি কিছু চাই না, শুধু দুবেলা দুমুঠো যেন ভাতটা ভালো পাই।
আজকে বিজ্ঞানের যুগেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় মানুষ না খেয়ে থাকছে। অসুখ হলে চিকিৎসা করার পয়সাটুকু নেই, এবং পাশের জন যারা আছে তার প্রতিবেশী, তাদের সচ্ছলতা থাকলেও তারা পাশে এসে দাঁড়ায় না অনেক সময়। এটা অনেক অভাব আছে, তিনি এটা অভাব বোধ করেছেন, অথচ তারা অনেক টাকা পয়সা অপচয় করেন, চায় যার কিছুই নেই, যে নিঃস্ব, তখন তো বাধ্যই চায়। যার নিম্ন মধ্যবিত্ত, অর্থাৎ সারাদিন কাজ করে যা পায় সেটা এমন কম পায় অর্থটা, যে ন্যূনতম চাহিদাটা পূরণ হয় না, অথচ ভিক্ষা করতে পারছে না। মহা জ্বালা এগুলো। পাশের জনের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা যদি ফিল করতে না পারে, বা ফিল করলেও তারা এগিয়ে আসে না। তাই কবির আবেদন যে আমরা খালি ওই লবণ ভাতটুকু যদি পাই তাও তো শান্তি আমাদের। লবণ ভাত, ভাত আর লবণ দিয়ে খাওয়া যায় ভাতটা। আমরা সাদা ভাত লবণ দিয়ে খেয়ে নিই অনেক সময়, কারণ তরকারি কেনার সময় টাকা নেই। নুন একটা রূপক শব্দ এখানে তিনি ইউজ করেছেন। নুন বলতে যে লবণটা আমরা খাই, এখানে কবিতায় নুন অর্থে তিনি অনেক অর্থে ব্যবহার করেছেন। নিয়ম হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো দরকার, হয় খাদ্য, বস্ত্রটা পরে হলেও চলবে, বাসস্থানটা হলেও পরে হলেও চলবে, কিন্তু খাদ্যটা যেটা ছাড়া জীবন চলবেই না, সেই যে কমপক্ষে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার যে একটা প্রবণতা আমাদের বাঙালিদের, সেটা যার জোটে না। আমরা অনেক সময় বলি আমাদের নুন আনতে পান্তা ফোরায়। সমাজের খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো প্রকাশ করতে গিয়ে কবি নুন কথা ইউজ করেছেন। নুন একটা এমন শব্দ যেটা আমরা মৌলিক চাহিদার মধ্যে ধরি, যে নুন হলে চলবে, নুন ভাত বাস, কিছু না পেলেও নুন ভাতটা পেলে হবে। অর্থাৎ এখানে নুন কথাটি হচ্ছে মৌলিক চাহিদা, মিনিমাম। সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এবং তার সঙ্গে শিক্ষা। যার গরিব মানুষ, তারা বেশি কিছু চায় না, প্রথম চায় খালি দুবেলা দুবেলা ভাত পাই, তারা মিনিমাম খাদ্যটুকু দুবার পায় না। যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা হয়তো খাবার একবার পায়, একবার পায় না, বা দুবার খাওয়া পেলেও বাকি যে মিনিমাম বা কমপক্ষে যেগুলো মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে পারে না। তারা এমন বেতন পায় কাজ করে, যে কাজ যেটা দিয়ে তাদের সংসারের বাকি মৌলিক চাহিদাগুলো চলে না, পূরণ হয় না। মৌলিক চাহিদাগুলো পূরণ করার পর আমরা অপচয় করি কিছু। নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা যখন ভাতটুকু জোগাড় করতে পারে, হয়তো ভাতটাই আছে, তরকারি কেনার টাকা নেই, বা যদি আসে তো অন্যান্য যে কিছু আরো আছে মৌলিক চাহিদা, সেগুলো কিনতে পারছে না। যদিও কোনোদিন পারে, পয়সা হয়, তখন হঠাৎ করে মানুষের তো মন অনেক কিছু চায়, পাশে দেখছে ওরা এরকম করছে এরকম করছে, তখন কিন্তু তারা ভুলে যায় যে আজকে আমার টাকা দুটা বেশি হয়েছে, এটা আমাকে কিছু জমা রাখতে হবে, যে ভবিষ্যতে যদি অসুবিধা হয় তাহলে আমরা এখান থেকে চালিয়ে যেতে পারি। এটা ভুলে গিয়ে মানুষ কিছু অপচয় করে, কিছু শৌখিন জিনিস কিনে আনে, যেটা ওর খাদ্য, বস্ত্র, অন্যের মধ্যে পড়ে না, অন্য কিছু শৌখিন জিনিস আনন্দ উপভোগ করার জন্য বাড়িতে গোলাপ ফুলের চারা, ওখানে ফুলের চারা লাগাচ্ছে, সুন্দর করে জল দিচ্ছে, ফুলটা বড় হচ্ছে, তার সৌন্দর্য প্রকাশ করছে, আর কারো ফের থাকার জায়গাটুকু নাই। মিনিমাম যে জায়গাটা, মিনিমাম যেটা খাদ্য, বস্ত্র, অন্ন, যেটা দিন রাত পার করতে গেলে লাগবে, সেটাই নেই। এই যে বৈষম্যটা, এটা তিনি প্রকাশ করছেন তার নুন কবিতায়। নুন একটা রূপক অর্থে আছে এখানে। রূপক মানে হচ্ছে যার রূপ নেই, তাকে রূপ দেওয়া। যা কঠিন জিনিস, তাকে সহজ করে বলা কে রূপক বলা হয়, রূপক অর্থে ইউজ করা হয়। এটা হচ্ছে রূপক কথা মানে। নুন কবিতাটা নুন শব্দটি হচ্ছে রূপক অর্থে আছে এখানে। মানুষের মৌলিক চাহিদা, সেটা নুন হিসেবে বলা আছে। নুন বলতে কি বোঝাচ্ছে তাহলে? মানুষের
মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, বাসস্থান। হয়তো খেটে খাওয়া মানুষ কোনোদিন রোজগার করে আসলো, কিন্তু পেট চললেও হয়তো অসুখ হলো, চিকিৎসা করার টাকা পয়সা নেই, তখন ওদের ধার করতে হয়। আর ধার করা মানে তো যারা ধার দেয় তারা তো সবাই থাকে, ওরা চড়া সুদ দেয়, চড়া সুদ নেয়। খুব কম জনই আছে যে এমনি এমনি ধার দেয়, চড়া আর সুদ নেয়, বা সেটা শোধ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে বিপদ। তো ওই গরিব মানুষের কিন্তু দুটা সঙ্গী, নাম্বার ওয়ান অসুখ বিসুখ, আর নাম্বার টু ধার। একে খাওয়ার কম পায়, পুষ্টি কম পায় বলে অসুখ লেগে থাকে, আবার চিকিৎসা করতে পারে না টাইম মতো, পারলেও ধার নিয়ে করে। ধার থাকেই, তাই তারা গরিব এবং গরিবই থাকে। বড়লোক কারা হয়? যারা একটু সচ্ছল ব্যক্তি, ইনকাম বেশি আছে, অর্থ বেশি আছে, তারাই আস্তে 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 বড় হয়। যারা গরিব খেটে খাওয়া মানুষ তারা কোনো বড় হয় না, কারণ সমাজ বাধ্য করে তাদের গরিব রাখতে। এমন বেতন কম দেয়, এখন দেখ লেবারে খেটে হাইয়েস্ট 300 থেকে 500 পায়, এখন আর যেটা বলছি আমি, মিনিমাম 300 থেকে হাইয়েস্ট 500 পায়, তার বেশি পায় না সাধারণত। তো এটি সমাজ, তাই তারা যেটুকু পায় সেটুকু নিয়ে খুশি থাকে, ইচ্ছা করলেও উপায় হয় না, যে এটা কিনবো ওটা কিনবো, এটা করবো ওটা করবো, উপায় হয় না। এমন দিন আসে যে ধার দেনায় চরম অবস্থা, খারাপ অবস্থা হয়ে গেছে, সারাদিন কাজ করে বাড়তি আসে, সেই দুঃখটাকে ভোলার জন্য তার নেশা করে, মনের দুঃখটাকে ভুলে থাকার জন্য। কারণ ছেলে মানুষের না কান্না কেউ দেখতে পায় না বাড়িতে, যারা ইনকাম করে বাড়িতে, ছেলে মানুষ অত সংসার চালাতে পারে না অনেক সময়, যখন অনেক কষ্ট থাকে কিন্তু উপায় নাই, আবার কাঁদতে পারছে না, কাউকে বলতে পারছে না দুঃখগুলো, উপায় করতে পারছে না, তখন তারা নেশা করে। উদ্দেশ্য কি? দুঃখটাকে সাময়িক ভুলে থাকার জন্য। আর নেশা করে আসে বাড়িতে, পুরো চিল্লাচিল্লি করে, পাড়ার সবাই জানতে পারে ওরা এই করছে। নেশাটা করাচ্ছে কারা? আমরা একটা কবিতায় পড়েছিলাম না যে আমি ভিখারি, বাধ্য হয়েছি। সমাজে খেটে খাওয়া মানুষের যে দুরবস্থা, তারা অল্পতে খুশি, কিন্তু সেটাও যখন পায় না, সংসার চালাতে গিয়ে যখন বিপদে পড়ে, একরকম টাকা পয়সা দেয়, ধারও পায় না, তখন তারা বাধ্য হয় নেশা করে, গাঁজা খায়, কোনো সময় যেটা গ্রামে চলে চুয়ানি বলে, খোলা জল বলি, ওগুলো খায়। কেন খায়? দুঃখটাকে সাময়িক জন্য, সাময়িকের জন্য ভুলে থাকার জন্য, সাময়িক ভুলবে। আর নেশা খেয়ে বাড়িতে এসে তো পুরা চিল্লাচিল্লি করে, পাড়াপাশি শুনতে পায়, তারা বলছে তাদের কি, কারণ তারা তো আমাদের কেউ সাহায্য করে না, কিন্তু বিপদটা উদ্ধার করার মতো কেউ নাই। সবাই বলছে না, যারা দুঃখটাকে ভোলার জন্য গাঁজা খেয়েছে তার দোষ নেই, তাহলে তাকে সেটা পূরণ করতে হবে, যে তোর কি দুঃখ বল, কি ব্যাপার, কি সমস্যা, টাকা লাগবে, নে এটা না, কোনো কাজ করে দিস, সে আর জীবন দ্বার খাবে না, সে তো গাঁজা খাবে না। যারা শখ করে খায় ওরা আলাদা জিনিস, অনেক টাকা আছে শখ করে খায়। অ্যাকচুয়ালি যে ব্যক্তি ছোট থেকে যেভাবে বড় হয়, তার মাথায় না সেরকমই আসে। উনি নিজে বলেছেন জয় গোস্বামী, যে আমি যখন যেটা দেখেছি, যা দেখছি, যা বুঝতেছি, আমি তাই লিখি, বাস। বাস্তব এটা, এখন লিখছেন তিনি। অনেক পুরস্কার পেয়েছে সাহিত্যে তিনি, এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পেয়েছেন, ডক্টর অফ লিটারেচার, সাম্মানিক ডক্টরেট। ভাবা যায়, মনের জোর থাকলে, ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। বাবা মাকে হারিয়ে তিনি আজকে বিখ্যাত কবি, বেশি লেখাপড়া করেননি, কিন্তু সাহিত্য লিখে লিখে তিনি আজকে বিখ্যাত। তার কবিতা পড়ে আজকে আমাদের 11 পাস করবে, কেউ গ্রাজুয়েশন করবে। ভাবা যায়, নিজে অত ডিগ্রি নেই, অন্যের কবিতা পড়ে, অন্যের আবৃত্তি শুনে তিনি অনুপ্রাণিত হয়ে লেখালেখি শুরু করেন, এবং তার কবিতায়, তার লেখাতে নতুন নতুন শব্দ চয়ন মারাত্মক। কারণ একটা কবিতা লেখার আগে অনেক কিছু ভাবতে হয়, সাজাতে হয় শব্দগুলো, সেটি চয়ন করা মানে বাছা, তার খুব সুন্দর একটা
উদ্দেশ্য আছে, তার পথগুলো খুব ভালো, সুন্দর সুন্দর শব্দ তিনি চয়ন করতে পারেন। তো নুন কবিতাটায় এরকম কিছু ব্যাখ্যা আছে। নুন এখানে একটা রূপক অর্থে আছে, যেটা বোঝাচ্ছে মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা ও স্বাস্থ্য, এগুলো। শুরু করে দিই। আমাদের 11-এর সেমিস্টারের সিলেবাস থেকে পেয়েছি নুন কবিতা। কবিতা নুন, কবি জয় গোস্বামী। আমি আগে পড়ি, সবাই শোনো। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের ধার দেনাতে, রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এবারে লাইন বাই লাইন ব্যাখ্যা দিচ্ছি, প্রথম থেকে আবার শুরু করি। আমরা তো অল্পে খুশি, আমি আগে বলেছিলাম কবি জয় গোস্বামী লেখা নুন কবিতায় আমরা বলতে ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষ, এটা বোঝাচ্ছে বিরোধ অর্থে। কিন্তু এখানে একটা ব্যক্তি কেন্দ্রিক বা একটা পারিবারিক কেন্দ্রিক যদি আমরা ভাবি, তাহলে আমরা বলতে কোন একটি পরিবারের যারা আয় করছে, বিশেষ করে পুরুষ মানুষ একজন দুজন যারা আছে তারা আয় করছে, এবং তার সঙ্গে যারা তাদের ফ্যামিলি মেম্বার আছে সবাই। যদি ব্যক্তিকেন্দ্রিক বা পারিবারিক পরিবারের বা পারিবারিক কেন্দ্রিক ধরি, তাহলে এই অর্থটা হচ্ছে একটা পরিবারের লোকজন বলছে আমরা তো অল্পে খুশি। বৃহৎ অর্থে কবি এখানে বুঝিয়েছেন আমরা বলতে ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ সবাই আমরা অল্পেতে খুশি বা অল্পে খুশি। কি হবে দুঃখ করে, কারণ তারা বাধ্য অল্পেতে খুশি হতে, কারণ তাদের উপায় নাই বেশি কিছু করার, ইনকাম কম আছে, সমাজ ব্যবস্থা খুব খারাপ। তারা সারাদিন নিরলস পরিশ্রম করেও মজুরি খুব কম পায়, কারণ মজুরি এত জঘন্য সমাজ ব্যবস্থায় যে তারা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও এত কম মজুরি পায়, যেটা দিয়ে বাকি সংসারে বাকি কাজ করা মুশকিল, তাই তারা অল্প খুশিতে থাকতে বাধ্য হয়। তাই বলেছেন কি হবে দুঃখ করে, কারণ দুঃখ করে লাভ নেই, আমরা পারবো না আর কিছু করতে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা গ্রামেগঞ্জে বা বাংলা ভাষায় বলি এই মোটা ভাত মোটা খাবার চললেই হলো, অর্থাৎ কম দামের ভাত। মোটা ভাত মানে কিন্তু কম দামের ভাত, মোটা চালের দাম কম, সরু চালের দাম বেশি। এটা সমাজে আছে যে মোটা ভাত মোটা কাপড় করে থাকে, মোটা কাপড় মানে কম দামি কাপড় এবং টেকসই বেশি। তাই মোটা ভাত মোটা কাপড়ে আমাদের চলে। সাধারণ ভাত কাপড়ে মানে ভাত কাপড় বলতে এখানে দুটি শব্দের আমরা মিশ্রণ পাচ্ছি। ভাত বলতে অন্ন, কাপড় মানে বস্ত্র, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয়, এবং নিত্য প্রয়োজনীয় শুধু নয়, আমাদের মৌলিক চাহিদা, খাদ্য আগে লাগবে, তারপরে বস্ত্র, দেন বাসস্থান। যদি নিজস্ব বাসস্থান নাও থাকে, আমরা স্টেশনে বা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারবো, কিন্তু খাওয়া দাওয়া আগে লাগবে মানুষের। তো বলছে আমরা সাধারণ ভাত কাপড়ে থাকি, আমাদের দিন চলে যায়। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। আমি একটু আগে বলছিলাম যে যাদের পয়সা কম তারা যদি একটু অসুখে ভোগে, ইনকাম কমে গেছে, একে অসুখ হলে ইনকাম করতে যেতে পারছে না, আবার জমানো নাই, বাধ্য হয়ে তখন ধার ধার ধার। তো বলছে অসুখী আর ধার দেনা চলে যেদিন আমাদের, এটা হচ্ছে নিত্য সঙ্গী, অসুখ আর ধার দেনা। রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, গঞ্জিকা মানে গাঁজাও যেটা বলি আমরা। রাত্রিতে বা রাত্রিরে অর্থাৎ রাতে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। ধরে নেন এখানে দুই ভাই বলতে অনেক অর্থে বলা যেতে পারে। প্রথম অর্থে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক বা পারিবারিক কেন্দ্রিক, দুই ভাই হয়তো বাড়িতে দুজনই আছে আর্নিং পার্সন, যারা অর্থ উপার্জন করবে, তারা সারাদিন খাটে খুটে আসে, রাত্রে ফিরে এবং গাঁজা টান দিয়ে আসে। গাঁজা টান দিতে তারা বাধ্য হয় দুঃখের
বিষয়গুলোকে কাটাতে তারা গাঁজা টান দিয়ে আসে। এখানে দুই ভাই যদি আমরা বিরত হতে ধরি, তাহলে ধরবো ভারতবর্ষের যত খেটে খাওয়া মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, তারা সবাই দুই ভাই। এখানে দুই ভাই বলতে আরো অনেক অর্থ, যদি অন্য অর্থ চিন্তা করি, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব মিলে দুই ভাই। মিনিমাম দুই ধর্ম, হিন্দু আর মুসলিম, দুই ভাই মিলে আমরা তাতে গাঁজা টান দিই। সব দিন হয় না বাজার, হ্যাঁ, কারণ যা ইনকাম করে তা দিয়ে সব দিনে তারা বাজার করতে পারে না। হলে, যদি কোনোদিন হয়, বলছে হলে হয় মাত্রা ছাড়া, আবেগে তারা ভরে গিয়ে কিছু মাত্রা ছাড়া বাজার কিনে নিয়ে আসে। কারণ তখন টাকা পয়সা হয়েছে পকেটে, যা যা ইচ্ছা মনে করছে কিনে নেয়। কারণ মানুষ তো আবেগে থাকতে চায়, মানুষ সবাই সুখে থাকতে চায়, আরো ভালো করতে চায়, একটু সুখ করতে চায়, তো তখন আবেগে কিনে নেয়। কিন্তু তারা ভুলে যায় যে আমাদের পরের দিনে কিছু থাকবে না। কারণ দেখতে পাচ্ছে সমাজে মানুষ কেমন চলছে, আমরা কষ্ট করছি, যদি কোনোদিন পয়সা হয় তো বাজার করে মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এখানে গোলাপ কথাটি কবি নিয়েছেন। গোলাপ হচ্ছে সমাজের, সরি, মানুষের সৌন্দর্যের প্রতীক। গোলাপ ফুল দেখতে খুব সুন্দর। আর মানুষের মনে সৌন্দর্য আসে কখন? যখন পেট ভর্তি থাকে, মাথায় সুখ থাকে, ঘরে একটা থাকার জায়গা থাকে, খাদ্য মজুদ থাকে, কোনো দুঃখ কষ্ট থাকে না, তখনই মানুষের মনে সৌন্দর্য প্রকাশ পায়। এটা আমি বলেছিলাম, প্রেম কখন আসে, এর আগে বলেছিলাম। তো এটা একটা প্রেম, মানুষের মনের মধ্যে একটা ভালোবাসা, সৌন্দর্য নিয়ে থাকা। তাই গোলাপ চারা কিনে আনলো আবেগে ভরে। কিন্তু পুঁতবো কোথায়? মানে গোলাপ চারাটা কিনে আনলাম, কিন্তু আমি সেটাকে কোথায় লাগাবো, কোথায় সেটাকে প্ল্যান করবো, মানে পুঁত গাড়বো বা লাগাবো? কারণ তার তো থাকারই জায়গা নেই, আর গোলাপ চারা লাগাবে। এই কথাগুলি দ্বারা কবি বলতে চাইছেন তার যে অভাব, সে আবেগে ভরে গিয়ে কিছু কিনে আনলো, হয়তো সেটা অপচয় হয়ে গেল, সে বুঝতে পারেনি কিনার আগে। কিনা পর দেখে কোথায় পুঁতবো, এটা তো আমার জায়গা নেই লাগানোর। ফুল কি হবে তাতে? গোলাপ চারা ফুল হয়নি এখনো, সেটা একটা আশা। চারাটা লাগালাম, জল সার দিয়ে বড় করলাম, চারা গাছ থেকে ফুল ফুটবে, সৌন্দর্য বৃদ্ধি করবে, কিন্তু আমাদের তো সেটা উপায় নেই। আমাদের তো সৌন্দর্য আসে না জীবনে। আমি আশা করছি চারা কেনাটাকে অনেক সময় এটা যদি এইভাবে মনে করি, যে কবি বলেছেন যারা খেটে খাওয়া মানুষ তারা আশা করছে যে আমি একটু সুখে থাকবো, শান্তি থাকবো, কিন্তু এটা তো নয়, উপায় নেই হবে। আমরা তো সেরকম নিয়ম করতে পারছি না, খাচ্ছি তো দিন রাত, কিন্তু আমাদের বায়না খুব কম। সারাদিন খাটতেছে কিন্তু এত কম মজুরি পায়, যা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারছে না। তবে এটা দায়ী হচ্ছে সমাজ ব্যবস্থা। কারণ মজুরি যার বেশি হওয়া উচিত ছিল তার খুবই কম, অর্থাৎ অর্থই অনর্থের মূল কারণ। আর এটা দায়ী কে? সমাজ ব্যবস্থা। তো সমাজ ব্যবস্থা দায়ী এটা, যে সারাদিন কাজ করেও যে লেবারি মজুরিটা পায়, মজুরিটুকু তার সারাদিনের যে মৌলিক চাহিদা পূরণ হয় না। তাই তারা বলছে যে আমরা দুঃখ করে কি করবো, এটাই তো অবস্থা, আমাদের উপায় নেই, কেউ দেখবে না আমাদের। কবি দুঃখের সহিত বলছেন যে সমাজ ব্যবস্থা এরকম অবস্থায় পৌঁছেছে যে গরিব সারা জীবন গরিবই থাকবে, এটা তার একটা দুঃখ। তিনি চাইছেন যে এটা কোনো চেঞ্জ হয়, তিনি সমাজকে নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করছেন আবেদনের মাধ্যমে, কবিতার মাধ্যমে। কিন্তু উপায় কি আছে? এটা কি ব্যবস্থা চেঞ্জ হবে? এটা হওয়া খুব টাফ ব্যাপার। সে অনেক পরের কথা, বলছে ফুল হবে সে অনেক পরের কথা, কারণ গাছটাকে যত্ন করতে হবে, জায়গা দিয়ে এটা লাগাতে হবে, সেটা নাই, অনেক পরের কথা। আমরা যে কবে সুখ পাবো, এখানে কবি বলছেন খেটে খাওয়া মানুষের হয়ে, যে আমরা কবে সুখ পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই, এটা অনেক পরের কথা, অনেক কষ্ট করতে হয়। টান দিই গঞ্জিকাতে, মাঝে মাঝে টান দিই গঞ্জিকাতে কথাটা আসতেছে, অর্থাৎ যখনই কোনো চরম দুঃখ পড়ছে, দুঃখকে ভুলের জন্য তারা গঞ্জিকাতে টান দেয়। আমরা তো এতেই খুশি, গঞ্জিকা টান দিই খুশি আমরা, বাস ভালো থাকবো, হয়ে গেল, আমাদের দিন চলে যায়। উফ, বলো আর অধিক কে চায়? হ্যাঁ, প্রশ্ন করছে কে চায়, চাই তো সবাই, কিন্তু আমরা কি চাইতে পারবো? আমরা তো এতেই খুশি, বলো তো, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, বলছে আমরা যা পাই তাতেই খুশি থাকি, কষ্ট করি, কিন্তু এতেই আমাদের চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন,
বলছে তবু এত চেষ্টা করি যে একটু হেসে গেলে চলবো, এর মধ্যেও না মাঝে মাঝে না দুঃখ আসে, এমন দুঃখ আসে ওই যে হয়তো অসুখ হলো, কাজ করতে যেতে পারলো না, ওটা ইনকামটা কমে গেল, প্লাস এদিকে খরচাটা বেশি হয়ে গেল, খাবার টাকা যেটা ছিল সেটা দিয়ে ওষুধ কিনতে হচ্ছে, তাহলে খাবার কমে গেল, এদিকে আবার কাজও হলো না। এরকম মাঝে মাঝে অনেক সময় দিন চলে না, বাড়ি ফিরি দুপুর রাতে, দুপুর রাতে মানে অনেক রাত, মধ্যরাতে বাড়ি ফিরে, খেতে বসে রাত চলে যায়। হ্যাঁ, আরে ভাত পেয়েছে, ভাত ঠান্ডা ভাত খেতে হচ্ছে রাতের, তো দুপুর রাত মানে রাত, মধ্যরাত, সন্ধ্যার ভাত রান্না হয়েছিল, সেই ভাতটা যদি মধ্যরাতে খেতে আসে যারা বাইরে কাজ করতে গেছে, ঠান্ডা ভাত, আর ঠান্ডা ভাতে কিন্তু লবণ ছাড়া টেস্ট হয় না, যদি তরকারি থাকে তো ভালো, আর না থাকলে তো মুশকিল। মানে অভাবটা এখানে চরমে পৌঁছেছে, দেখ কবিতা যত যাচ্ছি, এটা একটা পেরিস্কোপি ভিউ আছে এখানে, অর্থাৎ দূর থেকে দেখে ছোট মনে হচ্ছে বা অস্পষ্ট মনে হচ্ছে, যত কাছে যাবি ততই স্পষ্ট হচ্ছে। তো কবিতাটা প্রথম থেকে যখন দূরে আসতেছি, যতই লাইনগুলো বাড়তেছে, আমাদের ধারণাটা বাড়তেছে, এবং দুঃখটা যেন গভীরে পৌঁছাচ্ছে, এবং এখানে মধ্যরাত, মধ্যরাত মানে গভীর রাত, অর্থাৎ দুঃখটা যেন চরমে পৌঁছেছে, সেটাও প্রকাশ করতে তিনি এখানে মধ্যরাত কথা ইউজ করেছেন। আমরা জানি বিভিন্ন শব্দ ইউজ করার অর্থগুলা, কাব্যিক ভাষায় অর্থগুলা কেন, কোন শব্দ কেন ইউজ করেছেন তার অর্থ জানি আমরা, আমি বলেছি অনেক কবিতায়। মধ্যরাত কথাটার মানে হচ্ছে গভীর রাত, আক্ষরিক অর্থ। এখানে কবি বলতে চাইছেন জীবনের চরম দুঃখ। তো আক্ষরিক অর্থে ফিরে আসি, সেই রাতে, মধ্যরাতে যখন ভাত খেতে বসে রাগ চলে যায়, কেন তার কারণটা বলেছেন, নুন নেই ঠান্ডা ভাতে। ভাই ভাত আছে, নুন নেই, ঠান্ডা ভাত তো খাওয়া যাবে না। অর্থাৎ কবি বলতে চাইছেন মিনিমাম যেটুকু আমাদের প্রয়োজন সেটুকুও নাই। আবার নুন কথা বলেছেন, নুন মানে এখানে আমি আগে বলেছিলাম যে মৌলিক চাহিদা, মিনিমাম বাঁচতে গিয়ে যেটুকু লাগে, আয়েশ আমোদ প্রমোদ না, কিন্তু বাঁচবো যে সমাজে, খাবো দুমুঠো, সেটাও নাই। ভাতটা খেতে মিনিমাম লবণটা লাগে যদি তরকারি না থাকে, সেটাও নাই। তার মানে বিপদটা কত, দুঃখটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। রাগ চলে যায় মাথায় আমার, আমার তখন মাথায় রাগ উঠে যায়। বাস্তব, খিদা পেটে এমনি রাগ ওঠে, তার মধ্যে খেতে বসে আবার লবণ নাই, তরকারি নেই, জানে যে আমি তো জোগাতে পারিনি, কিন্তু তবুও এই সময় যেন রাগটা থামে না। মানুষ তো, সবার রাগ থাকে, তাই বলছেন রাগ চলে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, আমি তার মাথায় চড়ি। এখানে আমি মানে রাগ, তার মাথায় চড়ি মানে আমার মাথায় চড়ে। আবার অন্য অর্থে আমি তার মাথা চড়ি, রাগ আমি যদি আমি হই, আর তার মানে রাগ, তার উপর চড়ি, অর্থাৎ রাগটাকে আমি কন্ট্রোল করি তখন, এটা একটা অর্থ। আবার চরম যখন রাগ হয়ে যায়, আমি তখন কি বলছো, বাপ বেটা দুবাই মিলে সারা পাড়া মাথায় করি মানে হচ্ছে মাথায় যে রাগ থাকে, সেই রাগটাকে প্রকাশ করি আমরা, বাপ বেটা ঝগড়া করি। অবশ্যই যে বাড়িতে অভাব আছে, বাপ বেটা আছে, সেই বাড়িতে গ্যারেন্টি ঝগড়া লাগবে। বাপ বেটা ঝগড়া লাগে কেন? অভাবের জন্য। হয়তো ছেলে কিছু চেয়েছে, বাপ দিতে পারেনি, নিত্য প্রয়োজনীয় ধরনের, এই বই কিনতে চেয়েছে, ছেলেটা পড়াশোনা করছে, বই কিনতে পারেনি, পড়তে পারছে না বই ছাড়া, তখন তো ঝগড়া লাগবেই, একটু চিল্লাচিল্লি হবে, হয়তো ছেলেটা দু চারটা কথা রাগ করে বলে দিয়েছে, বাবা থাপড় লাগিয়ে দিয়েছে, বাস চলছে ধরো, ছেলে হয়তো উল্টাটা কিছু বলে দিয়েছে। এটা কিসের জন্য? অভাবের জন্য। আর যদি টাইম পেত, তবে হ্যাঁ, যারা সহজেই সবকিছু পেয়ে যায় এটাও ক্ষতিকর। তবে হ্যাঁ, একটু বুঝে সুঝে দিতে তো অবশ্যই হবে, কিন্তু একটু বুঝতে দিতে হবে যে ও যেন বুঝে যে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে। তো বাড়িতে গন্ডগোল লাগার প্রধান কারণ হচ্ছে অভাব, বাপ বেটা ঝগড়া হচ্ছে অভাবের জন্য। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি মানে রাগ করে করি, তো তার কার তাতে কি? আবার তারাই বলছে তো এতে কি আছে, আমরা ঝগড়া করছি, কারণ মানুষ আসে দেখে সুখ সুখ নেয়, তারা কিছু করতে পারে না, তারা হেল্প করে না, আমরা ঝগড়া কেন করি শুনে না কেউ, তার কারণ জানতে চায় না। তো ঠিক আছে, আমরা ঝগড়া করছি, ওদের কি? এখানে কবি ব্যঙ্গ করে বলেছেন, সমাজকে একটা বার্তা দিয়েছেন যে যারা অভাবের তাড়নায় ঝগড়া করছে, তাদের তো কারণটা জানা উচিত, পাশে দাঁড়ানো উচিত।
হ্যাঁ, আমরা তো সামান্য লোক, আমরা তো সামান্য লোক, অর্থাৎ সমাজে যারা খেটে খায় তারা নাকি সমাজে সামান্য মানুষ, তাদের দাম থাকে না। আসলে এটা খুব খারাপ জিনিস। এই যে অট্টালিকা কে তৈরি করেছে? ওই খেটে খাওয়া মানুষ। আজকে রেল ইঞ্জিন চলছে, বাস ইঞ্জিন, মানুষ যারা বেশি ইনকাম করে তারাই গাড়ি ঘোড়ায় উঠবে, আর গরিব মানুষ উঠতে পারবে না। কেন? ওরা বানিয়েছে। তুই টাকা থাকলে তুই বানাতে পারবি? পারবি না। অথচ যারা বানিয়েছে এত বড় বিল্ডিং, তাদের বাড়িতে বিল্ডিং নাই, তারা বড় বিল্ডিং এ শুতে পারে না, তারা গাড়ি ঘোড়ায় উঠতে পারে না, অথচ ওদের হাড় ভাঙা খাটনি দিয়ে তৈরি হয়েছে সেই গাড়ি ঘোড়া এবং বাড়িগুলো। আছে যারা সারাদিন লেবারি করে, তারা সমাজে নাকি সামান্য লোক না, এরাই তো আসল মানুষ, এরাই তো বাবু হওয়া উচিত। আজকে বাবু তারাই, সম্পত্তি দেখে আজকে কাউকে বাবু বলে না। তোর শিক্ষার যোগ্যতা, তোর ব্যবহার দেখে মানুষ থেকে বাবু বলবে। ওই তোর সম্পত্তি আছে, তুই জন্মগত ভাবে সম্পত্তি পেয়ে গেছিস বাবের, লেখাপড়া করিস নি, কিছু বুঝিস না, আর তুই বাবু না। আজকে মানুষ ওইরকম লোককে বাবু বলে না। এই খেটে খাওয়া মানুষরা নাকি সামান্য মানুষ, এটা ঠিক নয়। কবি এটা ব্যঙ্গ করে বলেছেন, আমরা তো সামান্য মানুষ, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। নুনকে শেষ লাইনে কবি লবণ বলেছেন। নুন একটা সাদামাটা ভাষা, লবণটা একটা ভালো ভাষা। তাই মানুষ যেন মৌলিক চাহিদা যেটা থাকে সেটা যেন পায়, সেটা কবির আবেদন, এবং ভদ্রভাবে আবেদন। ভালো একটা শব্দ ইউজ করেছেন, লবণ, লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ লবণ একটা এখানে প্রতীকী অর্থে, রূপক অর্থে ইউজ করেছেন। এর মাধ্যমে না, কবি বলতে চেয়েছেন যে খেটে খাওয়া মানুষের যেন মৌলিক চাহিদা পূরণ হয়, লবণের ব্যবস্থা হোক। সমাজের কাছে আবেদন কবির যে যারা খেটে খায়, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস পায় না, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থা করা হোক, এটা তার আবেদন সমাজের কাছে। তিনি আঙুল তুলে দেখে দিয়েছেন যে আজকে এই সমাজের মানুষরা কত কষ্টে আছে, যারা দিন রাত পরিশ্রম করে সমাজকে চালাচ্ছে, তারা নাকি সামান্য লোক, তারা সম্মান পায় না। সম্মানটুকু তো দূরে থাক, মিনিমাম যে খাদ্য বস্ত্র অন্ন লাগবে সেটাও তারা পায় না। সারাদিন কাজ করার পর বড়লোকের শুধু বড়লোক বানাচ্ছে, নিজেরা গরিব থাকছে। সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, সমাজকে নতুন রূপে দেখার জন্য কবি আবেদন করেছেন, বাধ্য করাচ্ছেন না, আবেদন করছেন আমাদের ব্যবস্থা করা হোক লবণ ভাতের। বাস। খুব সুন্দর একটা কবিতা, কবি জয় গোস্বামী লেখা, বাস্তব একটা কবিতা। এই কবিতাটা মানে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা তার সঙ্গে একেবারে মিল। যারা আজকে আমাদের আশেপাশে খেটে খাওয়া মানুষ, তাদেরকে সম্মানটুকু দেওয়া অন্তত আমাদের দরকার আছে। আর মাথায় রেখো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তোমরা হয়তো ভবিষ্যতে বড় হবা, বড় বড় বিভিন্ন ভালো জায়গায় চাকরি করবা, কিন্তু ভুলে যাবে না কেউ আমার একটা পরামর্শ, যে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে অবশ্যই সম্মান দিবা। তুমি অনেক কিছু হয়ে গেলা, মানে তোমার পাশে মানুষ, সে কিন্তু তার জন্য তুমি হয়েছো। সমাজ ব্যবস্থা যদি এরকম না থাকতো, খেটে খাওয়া মানুষ না থাকতো, তুমি কিন্তু কিছু করতে পারতা না। বড়াই করে ঠিক না, মানুষকে মানুষ মনে করা উচিত, বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। তাদের পাশে থাকার জন্য তিনি আবেদন করেছেন। সমাজ ব্যবস্থাকে তিনি পরিবর্তন করতে চেয়েছেন আবেদনের মাধ্যমে, যে আমাদের মানে খেটে খাওয়া মানুষের অন্তত লবণ ভাতের ব্যবস্থা করা হোক। ভাবা যায় কত আবেদন কবির। এ হচ্ছে আমাদের নুন কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।